আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আমরা করছিলাম ক্যালকুলাস 2 এই সাবজেক্টের বক্রতা অধ্যায় সম্পর্কে। তো বক্রতা অধ্যায় সম্পর্কে অলরেডি 6টি ক্লাস নেওয়া হয়েছে। তো যারা কিনা ওই 6টি ক্লাস দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে। তো আমরা আজকে যে সমস্যাটা করবো, এই সমস্যাটা করতে হলে ওই 6টি ক্লাস অবশ্যই দেখতে হবে, না হলে অনেক কিছু আপনারা এখানে বুঝতে পারবেন না। তো দেখেন, আমরা আজকে যে সমস্যাটা নিছি সেটা হচ্ছে, যদি √x + √y √a বক্ররেখার x, y বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা, বিটা হয়, তবে দেখাও যে আলফা প্লাস বিটা = 3 × x + y। তো ওরা কিন্তু আমাদের বলেই দিছে যে বক্রতার কেন্দ্র আলফা, বিটা। ওরা যদি নাও বলতো আমরা তাও বুঝতাম যে বক্রতার কেন্দ্র আমরা আলফা, বিটা দ্বারাই প্রকাশ করে। এবং এখানে একটা জিনিস, যেটা যে ওরা কিন্তু x, y বিন্দুতে বলছে। আমরা কিন্তু এর আগে বিভিন্ন বিন্দুতে দেখছি 3,4, 2,4, 0,1 এইসব বিন্দু দেখছি, কিন্তু ওরা এখানে কি বলছে x, y বিন্দু। x, y বিন্দু যেই কথা, যে কোনো বিন্দু একই কথা, ঠিক আছে? তার মানে বলছে যে কোনো বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা, বিটা হয়, তবে দেখাও যে আলফা প্লাস বিটা = 3 × x + y। তাহলে আলফা আর বিটার মান আমাকে জানতে হবে, এই মান দুইটা যোগ করলে এই মানটা হয় কি না সেটা ওরা দেখাইতে বলছে। তো আলফা আর বিটার মান পাইতে হইলে আমার কিন্তু y1 এর মানও জানতে হবে, y2 এর মানও জানতে হবে। তাহলে y1 এবং y2 এর মান আমরা কখন পাই? আমরা কি ব্যক্ত সমীকরণে y1 y2 এর মান পাই, নাকি অব্যক্ত সমীকরণে পাই? আমরা অবশ্যই ব্যক্ত সমীকরণে y1 এবং y2 এর মান পাই। তার মানে আমরা বুঝতে পারতেছি এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটাকে আমার ব্যক্ত সমীকরণ ধরে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে আমরা y1 এবং y2 এর মান পাবো। এখন ব্যক্ত সমীকরণের ফিগার হচ্ছে y = fx, তাই না? এখন সব ক্ষেত্রেই যে আমরা ব্যক্ত সমীকরণের ফিগারে নিয়ে আসেই যে আমার অঙ্কটা করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে, তার কোনো মানে নেই। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ব্যক্ত সমীকরণের ফিগারে যদি নেই, তখন আমার ডিফারেন্সিয়েশনটা অনেকটাই টাফ হয়ে যায়। যেই কারণে আমরা ব্যক্ত সমীকরণের ফিগারে না নিয়েও আমরা ব্যক্ত সমীকরণ ধরে কাজটা করতে পারি। এই রকম একটা অঙ্ক কিন্তু এর আগে করানো হয়েছে। তো দেখেন আমরা কি করব, এই অঙ্কটাতে প্রথমে বলবো হচ্ছে প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণ হচ্ছে √x + √y = √a। তা এই সমীকরণটাকে আমার ব্যক্ত সমীকরণ ধরে আমরা ডিফারেন্সিয়েশন করবো যেহেতু, তাহলে বলবো হচ্ছে এটা 1 নম্বর সমীকরণ। তারপর লিখবো হচ্ছে 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমরা পারবো হচ্ছে 2√x প্লাস, আচ্ছা এখানে অনেকেই কিন্তু এইটা দেখানো হয়েছে, √x-কে ডিফারেন্সিয়েশন করলে কত পাই। √x-কে যদি আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমি পারবো হচ্ছে 1/2√x। তারপরে হচ্ছে y-কে আমার ডিফারেন্সিয়েশন করতে হবে x এর সাপেক্ষে। একটা কথা, যে এই কথাটা আমি আগেও বলছি, যে ব্যক্ত সমীকরণকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তখন হচ্ছে y কিন্তু ধ্রুবক না, y-কে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি। কিন্তু অব্যক্ত সমীকরণ যদি হয়, তখন y ধ্রুবক, তখন আমরা 0 লিখবো। কিন্তু যেহেতু এটা ব্যক্ত সমীকরণ ধরে আমরা করতেছি, তাহলে আমরা y-কে ধ্রুবক ধরতে পারি না, y-কে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি। তাহলে √y-কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হয় একটু দেখিয়ে দিই। দেখুন, যেহেতু x-কে ডিফারেন্সিয়েশন করলে এত হয়, তাহলে এটাকে আমি y-কে, ভিতরের যে y-কে আমি x ধরলাম, তাহলে √x, চিন্তা করি √x, কিন্তু মুখে বলতেছি x, কিন্তু লিখবো হচ্ছে y। তাহলে 1/√x, x মানে হচ্ছে y, কারণ এটাকে x ধরা হয়েছে। কিন্তু যাকে আমি x ধরছি সে কি আসলে x না, সে আসলে x না, তাকে আবার আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে x-কে যদি y-কে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তার মান হচ্ছে y1, ঠিক আছে? তাহলে এইটার মান আমি যদি √y-কে ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে, তাহলে আমরা পাই হচ্ছে এটা আমরা ডাইরেক্ট এখন লিখে দিতে পারি 1/2√y y1 = এখন √a। ব্যক্ত সমীকরণ ধরছি, এখানে শুধুমাত্র x আর y বাদে সব ধ্রুবক, তার মানে এও একটা ধ্রুবক। তাহলে একে আমরা ডিফারেন্সিয়েশন করি যদি x এর সাপেক্ষে, তাহলে হচ্ছে 0। তো এখন আমার তো y1 এবং y2 এর মান দরকার, y1 এবং y2 এর মান দরকার এই আলফা এবং বিটা নির্ণয় করার জন্য। তাহলে এখান থেকে আমরা y1 এর মানটা বের করে নিয়ে আসি। y1 এর মান, তাহলে এটাকে পক্ষান্তর করে এই পাশে 1/2√y = -1/2√x, বা আচ্ছা এখানে তো y1 লিখিনি, আসলটাই লিখিনি, দেখছেন?
তাহলে এখন আমরা তো y1 এর মান বের করতেছি, তাহলে এই জিনিসটাকে কি হবে, এই জিনিসটা ওই পাশে ভাগ আকারে চলে যেতেছে। তাহলে ভাগ আকারে চলে গেলে মানে এর নিচে চলে আসলো। এটাকে যদি আমরা উল্টা করে দেই তাহলে 2√y উপরের সাথে গুণ হবে, এই 1 এর সাথে গুণ হয়ে যেতেছে। তাহলে আমরা পাই হচ্ছে এইরকম -2√y, এটা উপরে চলে গেল, এবং 2√x, 2 কাটা, তাহলে আমরা y1 এর মান কত পাইলাম, y1 এর মান পাইলাম হচ্ছে -√y√x। এখন y1 এর যে মানটা পাইলাম এটাকে বলবো হচ্ছে এই সমীকরণটাকে x এর সাপেক্ষে পুনরায় অন্তরীকরণ করে পাই। এই কথাটা লেখার পরে আমরা বলবো y2, কারণ x এর সাপেক্ষে y1কে অন্তরীকরণ করলে y2 পাওয়া যায়। এখন মাইনাসটা বাইরে রাখলাম, মাইনাসটা বাইরে রাখার পরে এখন দেখতে পারতেছি হচ্ছে এই যে এটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, সেটা হচ্ছে √y আর হচ্ছে √x, √y আর √x-কে অন্তরীকরণ করব। তো এখানে আমি কিছু রাফ করে রাখি আলাদাভাবে, এখানে আমি রাফ করতেছি আলাদা করে। তারপরে একটু খেয়াল করেন, এটাকে আমি ডিফারেন্সিয়েশন করতে পারবো x এর সাপেক্ষে, এটাকেও x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, কারণ এটা একটা ব্যক্ত সমীকরণ হিসেবে আমি ধরছি। তাহলে এটাকে আমি ইউ ধরবো, এটাকে হলো ভি ধরবো। তার মানে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, ddx u/v। এটা সূত্র হচ্ছে নিচে হচ্ছে v², উপরে কি হবে, ভিকে বাইরে রাখলাম এবং x এর সাপেক্ষে ইউকে প্রথমে ডিফারেন্সিয়েশন করব, ইউকে, তারপরে ইউকে বাইরে রাখবো, তারপরে আমরা x এর সাপেক্ষে ভিকে ডিফারেন্সিয়েশন করব। এখানে যদি আমরা সেইটা খাটাই, এই সূত্রটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে কত হচ্ছে দেখি, ddx √y√x। তো এখন এটাকে তো ভি ধরবো, এটাকে ইউ ধরবো, তাহলে ভি এর উপর স্কোয়ার মানে √x এর উপর স্কোয়ার চলে গেল, আর কি হবে, ভিকে বাইরে রাখবো মানে √x-কে বাইরে রাখলাম এবং ডিফারেন্সিয়েশন করতেছি x এর সাপেক্ষে কাকে, √y-কে, মাইনাস, এখন ইউকে বাইরে রাখবো, ইউ মানে হচ্ছে √y-কে বাইরে রাখলাম এবং ডিফারেন্সিয়েশন করব √x-কে, কারণ √x-কে আমরা কি ধরছি, ভি ধরছি। আচ্ছা, তাহলে এখানে কি আসতেছে দেখা যাক, এই √x-কে স্কোয়ার করলে হয় হচ্ছে শুধু x, এবং বাইরে একটা x পড়ে থাকলো, এবং আমরা যদি x এর সাপেক্ষে √y-কে ডিফারেন্সিয়েশন করি, একটু আগে করছি সেই জিনিসটা, ওটার অ্যান্সারটা কত হয়, 1/2 আর √y এবং y1, ওই জিনিসটা ডাইরেক্ট লিখে দিতেছি, 1/2 এবং y1। তারপরে মাইনাস √y থাকলো, এবং x-কে যদি √x-কে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এই অ্যান্সারটা পাই, এটাও আমরা ডাইরেক্ট লিখে দিই, 1/2√x। তাহলে কি লেখা যায় এটাকে, এক্সটা নিচে থাকলো, এই এক্স, আচ্ছা এক্সটা পাশে আছে, এটাকে উপরে গুণ করে দিই, √x 2√y, এবং y1 এর মান, আচ্ছা এই y1 এর মানটা আমরা কি করব, y1 এর মানটা এখানে বসায় দিই, এই y1 এর এখানে, তাছাড়াও তার করার কিছু নেই, কারণ y1 এর মানটা বসায় দেওয়া ছাড়া এখানে আমাদের করার কিছু থাকতেছে না, √y আর √x মাইনাস এখানে কি থাকতেছে, এই √y-টা উপরে গুণ করে দিই, √y 2√x। আচ্ছা, তো এখন খেয়াল করি, আমরা এই লাইনটা এখানে করি, এরপরের লাইনটা, তো এখন দেখি এই √x এই √x কাটা, এই √y কাটা, তাহলে কি থাকতেছে, এখানে আমার কি থাকতেছে হচ্ছে -হাফ থাকতেছে, কারণ মাইনাসটা চলে আসলো, নিচে শুধুমাত্র 2 থাকতেছে, উপরে তো কোনো কিছু থাকতেছে না, আর ওই পাশে কি থাকতেছে, √y এবং 2√x, এবং নিচে থাকতেছে হচ্ছে একটা x। দেখি এখন এটাকে কি করা যায়, এটাকে আমরা চাইলে হচ্ছে এভাবে করতে পারি, x লিখলাম এবং এখান থেকে একটা মাইনাস কমন নিতে পারি, মাইনাস কমন নিলে কি থেকে হাফ প্লাস √y 2√x, তারপরে আমরা লসাগু করে দিই, তাছাড়া তার কিছু করার নেই, লসাগু করি, লসাগু করলে হয় হচ্ছে 2√x, এবং এটাকে আমরা লসাগু করতেছি, এটাকে লসাগু করলে 2√x হইলো, এবং 2 কাটা গেল, থাকে হচ্ছে কত, √x উপরে থাকলো এবং প্লাস √y থাকে। তারপরে যে লাইনটা, এই লাইনে আমরা কি করি, x মাইনাস এই মাইনাসের সামনে থাকলো,
নিচে কি আছে, নিচে হচ্ছে 2√x আছে। এখন এই যে উপরের √x প্লাস √y, এখন প্রশ্নের দিকে যদি আমরা তাকাই √x প্লাস √y এর মান কত, √a। তাহলে এইটার বদলে এইটুকের বদলে আমরা কি লিখতে পারি, √a লিখতে পারি। √a লিখে দিলাম। তো দেখি, আচ্ছা এইটুক যে মানটা পাইলাম এই মানটা সরাসরি আমরা এখানে প্রয়োগ করি। মাইনাস আগে থেকে আসে, বাইরে ব্র্যাকেট দিলাম। মানটা কত, মানটা হচ্ছে মাইনাস √a, নিচে হচ্ছে 2√x, তার নিচে একটা x। আমরা যে রাবগুলো করলাম, আপনারা চাইলে পরীক্ষার খাতায় রাবগুলো করে ডাইরেক্ট মানগুলো বসে দিতে পারেন, অথবা চাইলে আপনারা ডাইরেক্ট এই লাইন থেকে এই কাজগুলো আপনারা করে আসতে পারেন। কিন্তু এখানে আমরা অঙ্কটা সহজ করার জন্য রাব করে নিছি আর কি, এই বাড়তি কাজটুকু করছি। দেখেন মাইনাস আর মাইনাস যদি গুণ করি তাহলে তো প্লাস হয়ে যেতেছে, তাহলে মাইনাস আর থাকলো না। এখন এই জিনিসটা উপরে আর এই জিনিসটা হচ্ছে নিচে, এক্সের নিচে মনে মনে কী আছে, একটা 1 আছে। তাহলে এইটাকে যদি আমরা গুণ আকারে লিখি তাহলে তো উল্টে যাবে। জিনিসটা এইভাবে হইতেছে, √a 2√x ইন্টু 1/x। তাহলে আমি পাইতেছি কত, অতএব y2 এর মান কত পাইলাম, নিচে গুণ করি 2x √x আর উপরে কি থাকতেছে √a। তাহলে আমি কি পাইলাম, y2 এর মান পেলাম এবং y1 এর মান পেলাম। এই যে y1 এবং y2 এর মান পেলাম, এটা হচ্ছে আমার xy বিন্দু, মানে যে কোনো বিন্দুতে আমরা y1 এবং y2 এর মান পেলাম। ওরা আমাদের যে কোনো বিন্দুতেই এই আমাদের মানটা নির্ণয় করতে বলছে, এবং যে কোনো বিন্দুতে আমাদের এখন আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে আলফা এবং বিটার মান নির্ণয় করা। এই y1 এবং y2 এর মান আলফা এবং বিটার যে সূত্রটা আছে ওই সূত্রতে প্রয়োগ করলেই আমরা আলফা এবং বিটার মানটা পেয়ে যাব। আমরা জায়গা স্বল্পতার কারণে y1 এবং y2 এর মান যেটা আমাদের প্রয়োজন সেটাকে আমরা একপাশে লিখে রাখছি। তো এখন আমরা নির্ণয় করব হচ্ছে বক্রতার কেন্দ্র। তো আমরা এরপরে লিখব যে আমরা জানি বক্রতার কেন্দ্র আলফা কমা হচ্ছে বিটা। তাহলে আলফার মান কত, আলফার মান আগে প্রথমে বার করার চেষ্টা করি। আলফার যে সূত্র সেটা হচ্ছে x মাইনাস y1 ব্র্যাকেট 1 প্লাস y1 স্কোয়ার, নিচে হচ্ছে y2। তাহলে x এর মান আমরা বসাই। x এর তো কোনো মান নেই, x তো xই হবে, চলকের তো ওটা কোনো বিন্দুর কথা বলা নাই, তাহলে xই হবে। এখন y1 এর মান কত, ওই যে ওইখান থেকে আমরা y1 এর মানটা বসিয়ে দিতেছি, √y √x। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম 1 প্লাস y1 স্কোয়ার, তার মানে লিখতেছি হচ্ছে √y √x এর উপর একটা স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। y2 এর মান কত, y2 এর মান হচ্ছে √a 2x √x, এটা হচ্ছে y2 এর মান। তারপরের লাইনে কি করি, মাইনাস, এখানে তো মাইনাস সেটা থাকবে, যে মানটা সেটাই থাকলো, মাইনাস √y √x। এখানে কি করা যায়, আচ্ছা এই স্কোয়ারটা এর উপর চলে গেলে কি হবে, মাইনাস মাইনাসে তখন প্লাস হয়ে গেল এবং এদের রুটটা কাটা চলে যাবে তখন। 1 প্লাস y/x, আর নিচে যা আছে তাই, √x 2x √x। এরপরের লাইনে কি করা যায়, x মাইনাস, এখন আমরা এটাকে পারলে লসাগু করতে পারি। তাহলে আচ্ছা লসাগু করার আগে আমরা একটা কাজ করে নিই, এই মাইনাসে আমরা প্লাস, একবারে প্লাস লিখতে পারি। তাহলে কি থাকলো, √y √x, এবং ওই পাশে লসাগু করলে কি থাকতেছে, x, আর উপরে থাকতেছে x প্লাস y, এবং নিচে যা আছে তাই 2x √x। তারপর এখানে x থাকলো, x প্লাস, এখানে উপরেরটা এটার সাথে মানে উপরটার সাথে উপরটা গুণ, নিচেরটার সাথে নিচেরটা গুণ করে দিই, x √x নিচে থাকতেছে এবং উপরে থাকতেছে হচ্ছে √y ব্র্যাকেট দিয়ে x প্লাস y, আর নিচে যা আছে তাই থাকলো √a 2x √x। তাহলে এরপরের লাইনে হবে x প্লাস, এটা কি করা যায়, আচ্ছা এইটা উপরে থাকলো, এটা উপরে জিনিস, এটা নিচে জিনিস, মানে ভাগাকারে আছে, এটাকে আমরা চাইলে গুণাকারে লিখতে পারি, গুণাকারে লিখলে এটা উল্টে যাবে। তাহলে এটা উল্টে লিখি আমরা, √y x প্লাস y x √x ইন্টু, এইটা তখন উপরে চলে গেল। আচ্ছা এখানে একটা কথা,
এখানে একটা কথা হচ্ছে কিন্তু আমাদের যে টুটা এটা কিন্তু আলাদা জিনিস, এই এক্স রুট এক্স এটা আলাদা, টু আলাদা এক্স রুট এক্স আলাদা, ঠিক আছে? এই প্রত্যেকটা খেয়াল রাখবেন, টু আলাদা এবং এক্স রুট এক্স এটা আলাদা। তাহলে টু ইন্টু এক্স রুট এক্স, আর নিচে কী থাকতেছে রুট এ। তাহলে এই এক্স রুট এক্স এই এক্স রুট এক্স কাটা গেল, তাহলে এখানে তাহলে থাকতেছে কি এক্স প্লাস এই টুটা সামনে নিয়ে আসি, টু রুট ওয়াই এক্স প্লাস ওয়াই, আর থাকতেছে হচ্ছে নিচে রুট এ। তাহলে এটা পাইলাম হচ্ছে আমরা আলফার মান। তাহলে আমরা আলফার মানটা একটু সাইড করে লিখে রাখি, কারণ আমাদের বিটার মান নির্ণয় করতে আবার এত বড় একটা জায়গা লাগবে। আলফার মানটা আমরা লিখে রাখতেছি সাইডে। আলফা কত হচ্ছে আমার এক্স প্লাস টু রুট ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এবং নিচে হচ্ছে রুট এ। তো দেখুন আমরা জায়গা স্বল্পতার কারণে আলফার মান যেটা পাইলাম সেটা আলাদা করে লিখে রাখলাম। এখন আমরা বার করবো হচ্ছে বিটার মানটা। তাহলে বিটা ইকুয়াল টু কত হয়, বিটার যে সূত্রটা ওয়াই প্লাস এখানে হবে 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, নিচে হচ্ছে ওয়াই টু। তো ওয়াই প্লাস 1 প্লাস, আচ্ছা ওয়াই ওয়ানের উপর স্কোয়ার গেলে কত হয়, ওইটার উপর এটার উপর তখন স্কোয়ার, এটার উপর স্কোয়ার মানে আমরা এইভাবে লিখতে পারি ওয়াই বাই এক্স, ঠিক আছে? ওয়াই ওয়ানের উপর স্কোয়ার করলে হয় হচ্ছে ওয়াই বাই এক্স, এবং নিচে থাকতেছে কত রুটে টু ইন্টু এক্স রুট এক্স। আমি আবার বলতেছি টুটা আলাদা এক্স রুট এক্স এটা আলাদা, ঠিক আছে? তো দেখি এটাতে কি হয়। ওয়াই যেমন আছে ওইভাবে রাখলাম এবং প্লাস এটা লসাগু করি, লসাগু করলে এক্স হইতেছে, উপরেরটা লসাগু করতেছে এক্স, আর হচ্ছে এক্স প্লাস ওয়াই, এবং নিচে থাকতেছে হচ্ছে রুট এ টু ইন্টু এক্স রুট এক্স। আচ্ছা তাহলে ওয়াই প্লাস, এখন আমরা চাইলে করতে পারি হচ্ছে এটাকে আবার উল্টায় লিখতে পারি আগের মতন। তাহলে কত হবে এক্স প্লাস ওয়াই, নিচে হচ্ছে এক্স ইন্টু টু ইন্টু এক্স রুট এক্স, আর নিচে থাকতেছে রুট এ। তাহলে কি এখানে কী কী কাটাকাটি যাইতেছে, এখানে শুধুমাত্র একটা এক্স আর এক্স কাটা চলে গেল, আর কি কিছু কাটা যায় না? আর কিছু কাটা যায় না। তার মানে আমি বিটার মান কত পাইলাম ওয়াই প্লাস টু এক্স, টু এক্সটা সামনে টু রুট এক্স টু রুট এক্স যেটা সেটা সামনে লিখলাম, এবং এক্স প্লাস ওয়াই ব্র্যাকেটে লিখে দিলাম, আর নিচে থাকতেছে হচ্ছে রুট এ। তাহলে এটা হচ্ছে আমার বিটার মান। তাহলে বিটার মানটা আমরা পাশে লিখি, কারণ এগুলো আমার পরে কাজে লাগবে। ওয়াই প্লাস টু রুট এক্স এক্স প্লাস ওয়াই রুট এ। তাহলে আমি কার মান পেলাম, আলফা এবং বিটার মান পেলাম, কারণ আমার আলফা এবং বিটার মানটা দরকার ছিল। তাহলে আমরা এখন করব হচ্ছে আলফা এবং বিটা এই দুইটা যোগ করে দেখব হচ্ছে এই মানটা আসে কিনা। তাহলে দেখুন অনেক কষ্ট করে আমরা আলফা এবং বিটার মান বের করলাম। তো এখানে প্রশ্ন বলছে আলফা এবং বিটার মান যোগ, আলফা প্লাস বিটা। তাহলে আলফার মানটা বসে এখান থেকে, আলফার মান হচ্ছে এক্স এক্স প্লাস টু রুট ওয়াই এক্স প্লাস ওয়াই, এবং নিচে হচ্ছে রুট এ, প্লাস বিটার মানটা বসায়, বিটার মান হচ্ছে ওয়াই প্লাস উপরে টু রুট এক্স এক্স প্লাস ওয়াই, আর নিচে হচ্ছে রুট এ। তাহলে আমরা কী করবো এখন, এক্স এবং ওয়াই এটাকে আমরা আলাদা করে লিখি, এক্স প্লাস ওয়াই আলাদা করে রাখলাম আর কি, এবং দেখি এই দুইটার থেকে কী কমন যায়। আগে খেয়াল করি উপর থেকে কী কমন যায়, উপর থেকে টু কমন যাইতেছে, আর কি কমন যাইতেছে এক্স প্লাস ওয়াই দুইটাতেই আছে, তাহলে এক্স প্লাস ওয়াই কমন নিলাম। আর কি কমন যায়, নিচে থেকে হচ্ছে রুট এ কমন যায়, কারণ দুইটারই নিচে রুট এ আছে। তাহলে কি কি থাকতেছে কমন নেওয়ার পরে, রুট ওয়াই আর হচ্ছে রুট এক্স, এটা হচ্ছে বাকি থাকে। তাহলে আমরা পাইতেছি এক্স প্লাস ওয়াই প্লাস, আচ্ছা এখানে একটা মজার ব্যাপার হচ্ছে এক্স প্লাস ওয়াই আগে এক্স প্লাস ওয়াই রুট এ, দেন এইটার মান কিন্তু আমরা জানি প্রশ্ন থেকে বসাই দেবো, এটার মান হচ্ছে রুট এ। তাহলে রুট এ ক্যান্সেল, তাহলে আমার কী থাকতেছে এক্স প্লাস ওয়াই প্লাস টু এক্স প্লাস ওয়াই। তাহলে এই যে দুইটা এক্স প্লাস ওয়াই একটা এক্স প্লাস ওয়াই যোগ করলে হইতেছে থ্রি এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে
এই আলফার বিটার যে মানটা সেই মানটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা 3x + y পেয়ে থাকি। তো আশা করি এই সমস্যাটা আপনারা বুঝতে পেরেছেন। যদিও এর ডিফারেন্সিয়েশনটা একটু জটিল এবং ক্যালকুলেশনটা একটু জটিল, কিন্তু যদি আমরা ধারাবাহিকভাবে এগিয়ে যেতে থাকি তাহলে এক পর্যায়ে আমরা এই লাইনটা মিলাইতে পারবো। তো চলেন আমরা এর পরবর্তী যে সমস্যাটা ওটা দেখি। বক্রতা অধ্যায় নিয়ে আরও একটা সমস্যা সলভ করব। সেটি হচ্ছে যে দেখাও যে বৃত্তের যে কোনো বিন্দুতে বক্রতা ধ্রুবক। আরও দেখাইতে বলছে যে এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বক্রতা 1/a। তো এতদিন আমরা যে ধরনের সমস্যাগুলো সলভ করছি সেখানে কিন্তু একটা নির্দিষ্ট সমীকরণ দেওয়া ছিল, কিন্তু এখানে কোনো নির্দিষ্ট সমীকরণ নাই। আমাকে প্রথমে হচ্ছে প্রশ্ন কি বলছে সেই জিনিসটা আমাকে বুঝতে হবে প্রথমে। তো এখানে তাকাই, প্রথম যে অংশ, এটা কিন্তু এই প্রশ্নটা দুইটা অংশ, এই পর্যন্ত একটা অংশ এবং পরবর্তীতে আর একটা অংশ। তো আমরা প্রথম যে অংশটা ওইটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। প্রথমে দেখেন, এখানে দেখাতে বলছে যে বৃত্তের যে কোনো বিন্দুতে বক্রতা ধ্রুবক। তাহলে বক্রতার সূত্র আগে দেখি। বক্রতার সূত্র আমরা জানি হচ্ছে কাপ্পা = 1/ρ। এখানে একটা কথা বলে নিই, এই যে সূত্রগুলো এইগুলো কিন্তু আগে আমরা অন্য যে ক্লাসগুলো নিয়েছি, এর আগে যে ক্লাসগুলো এখানে দেখানো হয়েছে। তো আপনারা যারা ওই ক্লাসগুলো দেখেন অবশ্যই দেখে নেবেন, তা নাহলে এই প্রশ্নটা বুঝতে অনেকের সমস্যা মনে হবে। তো আমরা জানতাম হচ্ছে বক্রতাকে কাপ্পা দ্বারা প্রকাশ করা হয়, তাহলে কাপ্পা = 1/ρ। রো মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে একটা বৃত্তের যে কোনো বিন্দু, হয়তো এই বিন্দু বা এই বিন্দু বা এই বিন্দু বা এই বিন্দু, আমরা যেই বিন্দুই বলি না কেন, একটা বৃত্তের যে কোনো বিন্দুতে এটা হচ্ছে বক্রতা বলছে হচ্ছে ধ্রুবক। কীভাবে? কারণ এক কেন্দ্র থেকে ওই বিন্দু পর্যন্ত যে দূরত্ব ওইটাকে তো বলা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ওইটাকে বক্রতার ব্যাসার্ধ আমরা প্রকাশ করি হচ্ছে রো দ্বারা। তার মানে রো এর মান তো প্রত্যেকটা বিন্দুতেই সেম, তার মানে রো এর মান পরিবর্তিত হয় না। একটা বৃত্তের যে কোনো বিন্দুতেই রো এর মান পরিবর্তিত হয় না, তার মানে এটা অপরিবর্তিত থাকে, সেম থাকে। এটা অপরিবর্তিত থাকলে তাহলে তো আমার বক্রতা যেটা আসে সেটাও তো তাহলে সেম আসবে। এটা হচ্ছে আমরা চিত্রের মাধ্যমে বুঝলাম, কিন্তু আমরা গাণিতিকভাবে সেই জিনিসটা কীভাবে বুঝবো? আমাদের তো এটা প্রমাণ করে দেখাইতে বলছে। এটা আমরা চিত্রের মাধ্যমে বুঝতে পারলাম যে হচ্ছে বক্রতা সবখানেই সমান একটা বৃত্তের। তো আমরা গাণিতিকভাবে যেটা বুঝবো সেটার প্রথম যে কাজটা, এখন আমরা তো সূত্র জানি হচ্ছে কাপ্পা = 1/ρ। কোনোভাবে যদি আমরা রো এর মান যদি ধ্রুবক আনতে পারি, আমরা আবার বুঝি, রো এর মান যদি নির্দিষ্ট একদম ফিক্সড থাকে, মানে ধ্রুবক আনতে পারি রো এর মান যদি ধ্রুবক আসে, তার মানে আমরা তখন বলতে পারি কাপ্পার মান, মানে তখন বলা যাচ্ছে হলো কাপ্পাটা হলো ধ্রুবক। আবার বলি, রো এর মান যদি ধ্রুবক আনতে পারি তাহলে কাপ্পা = আমরা বলতে পারি, কাপ্পা মানে বক্রতা, ওই বিন্দুতে বক্রতা হচ্ছে আমরা ধ্রুবক তখন দাবি করতে পারি। ঠিক আছে? তো এখন আমরা এই প্রশ্নতে আসি। তো এখানে বলছে যে বৃত্তের যে কোনো বিন্দুতে, তো এর আগে আমরা অনেক সমীকরণ দেওয়া ছিল আমাদের প্রবলেম সলভ করার সময়, কিন্তু এখানে যেহেতু কোনো সমীকরণ দেওয়া নাই, কিন্তু এখানে একটা ক্লু দিয়ে দিছে আমাদের, সেটা হচ্ছে যে বৃত্তের যে কোনো বিন্দু, তার মানে একটা আমাদের বৃত্তের সমীকরণ জানতে হবে। তো এর আগে তো আমরা বৃত্তের সমীকরণ দেখছিলাম যে স্বাভাবিক বৃত্তের সমীকরণ। ওটা হচ্ছে x - a² + y - b² = r², তাই না? কিন্তু এটা হচ্ছে আমার স্বাভাবিক বৃত্তের সমীকরণ। কিন্তু আমাকে এখানে বলছে আমরা এমন একটা বৃত্তের সমীকরণ নিব যেই বৃত্তের সমীকরণটা আসলে সব ধরনের বৃত্তের সমীকরণটাকে প্রেজেন্ট করে। তো ওটা হচ্ছে সাধারণ বৃত্তের সমীকরণ। ওই জিনিসটা আমাদের আগে জানা থাকতে হবে। ওই জিনিসটা যদি আমরা না জানি তাহলে আমরা এই অঙ্কটার আগামাথা শুরুই করতে পারবো না। তো শুরু যদি না করতে পারি আমি যে অঙ্কটা কীভাবে শেষ করব? তাহলে আমাকে প্রথমেই জানতে হবে স্বাভাবিক বৃত্তের সমীকরণ কোনটা। আমি আগেই বলতেছি এটা হচ্ছে স্বাভাবিক না, সাধারণ বৃত্ত, মানে যেই বৃত্তের সমীকরণটা সব ধরনের বৃত্তের সমীকরণটাকে রিপ্রেজেন্ট করতেছে, এটা হচ্ছে আমার স্বাভাবিক বৃত্তের সমীকরণ। এইটা না, আমরা এমন একটা বৃত্তের সমীকরণ নিব, মানে এমন একটা সমীকরণ নিব বৃত্তের, যেই সমীকরণটা সব ধরনের বৃত্তের সমীকরণটাকে রিপ্রেজেন্ট করতেছে। তাই সেই সমীকরণটা আমরা দেখি কি, আমরা লিখব হচ্ছে আমরা জানি, আচ্ছা এই জিনিসটা মুছে দিই, নাইলে এই জিনিসটা ভেজাল বাজাবে আমাদের মধ্যে। আমরা জানি সাধারণ বৃত্তের সমীকরণ। সাধারণ বৃত্তের সমীকরণ কি? এটা হচ্ছে x² +
ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। আমরা যারা ইন্টারমিডিয়েটে হায়ার ম্যাথ সাবজেক্টটা আমাদের যাদের ছিল তারা এই সমীকরণ সম্পর্কে অনেকেই কম বেশি অনেকেই পরিচিত। তো এখন এই জিনিসটা তো মুছে গেছে, কাপ্য ইকুয়াল টু 1/ρ। তো দেখেন ওরা যেই কথাটা বলছে, যে কোনো বিন্দুতে বক্রতা ধ্রুবক আমি কখন বলতে পারবো? যদি আমার রো এর মানটা ধ্রুবক চলে আসে, তাহলে আমি ওই বৃত্তের মানে ওই বিন্দুতে বক্রতাটাকে আমি ধ্রুবক বলতে পারবো, যদি আমার এই বক্রতার ব্যাসার্ধ অর্থাৎ রো এর মানটা ধ্রুবক চলে আসে। তাইলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই সমীকরণ থেকে, মানে এই যে বৃত্তের সাধারণ সমীকরণ, এই সমীকরণ থেকে আমরা রো এর মান বার করব। রো এর মানটা এখানে বসায় দিব, বসায় দেওয়ার পরে যদি দেখি এটা ধ্রুবক হয়, তাহলে বলতে পারি কি আমরা তখন আমাদের যে কোনো বিন্দুতে, মানে বৃত্তের যে কোনো বিন্দুতে বক্রতাটা হচ্ছে ধ্রুবক। এটাকে আমার প্রথমে ধ্রুবক দাবি করতে হবে, তারপরে এটা যদি ধ্রুবক হয় তাহলে আমি বলতে পারতেছি হচ্ছে বক্রতাটা ধ্রুবক। তাহলে এখন তো আমাদের মূল টার্গেট হচ্ছে কি করা? বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করা অর্থাৎ রো এর মান নির্ণয় করা। তো আমরা এখন রো এর মান নির্ণয় করব। আসলে এখানে ইকুয়াল টু 0 হবে, ইকুয়াল টু 0। তো আমরা এখন রো এর মান নির্ণয় করব। তো আমরা এই সমীকরণ থেকে রো এর মানটা বের করব। প্রথমে রো এর মানটা বের করে তারপরে এখানে বসাই দিয়ে দেখব এটা কি ধ্রুবক নাকি ধ্রুবক না। ধ্রুবক যদি হয় তাহলে আমাদের বক্রতার ধ্রুবক। তো এখন দেখি এই যে সমীকরণটা, এই সমীকরণটা কোন সমীকরণের ফিগারে? আমরা জানি, আমরা এতদিন যেই সমীকরণ ধরে করে আসছি, একটা হচ্ছে ব্যক্ত সমীকরণ আর একটা হচ্ছে অব্যক্ত সমীকরণ। তাহলে এই সমীকরণটা আমি দেখেই বুঝতে পারতেছি এটা একটা কি অব্যক্ত সমীকরণের ফিগারে আছে। তার মানে আমরা এটাকে 1 নাম্বার দিলাম। তাহলে অব্যক্ত সমীকরণের ফিগারে আছে। তাহলে অব্যক্ত সমীকরণে বক্রতার ব্যাসার্ধ কী হয়? পাশে লিখে দিই একটু বোঝার সুবিধার্থে। তাহলে fx স্কোয়ার প্লাস fy স্কোয়ার f fy স্কোয়ার মাইনাস 2fxy fx fy প্লাস fy fx স্কোয়ার। এটা হচ্ছে আমার অব্যক্ত সমীকরণে বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করার মানে যে সূত্রটা সেটা। তাহলে আমরা যেহেতু এটা দেখতে পারতেছি এটা একটা অব্যক্ত সমীকরণের ফিগারে আছে, এবং আমাদের যেহেতু বক্রতার ব্যাসার্ধ প্রথমে জানা দরকার, আমার বক্রতার ব্যাসার্ধের মানটা জানা লাগবে, সেই কারণে আমরা অব্যক্ত সমীকরণে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার যে সূত্র এটা আমরা লিখলাম প্রথমে। তো এই সূত্র দেখে আমি বুঝতে পারতেছি কি আমার কার মান লাগবে। আমার হচ্ছে কার মান লাগতেছে, এখানে লিখি fx এর মান দরকার, f XX এর মান দরকার, তারপর fy এর মান দরকার, fy এবং fxy। এই 5টার মান আমার লাগবে যদি আমি এই ব্যাসার্ধটা নির্ণয় করতে চাই, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে চাই। তো fx মানে কি? আচ্ছা, এরপরে আমরা যে কথাটা লিখব এই লাইনটা লেখার পরে, আচ্ছা 1 নম্বর সমীকরণ না দিই, এই লাইনটা লেখার পরে আমরা লিখব ধরি fxy ইকুয়াল টু x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। এই কথাটা লিখলাম। তো এই কথাটা কেন লিখলাম? এখানে বড় এফ কেন দিলাম? বড় এফ দেওয়ার একটা মাত্র কারণ হচ্ছে এখানে কিন্তু আমার একটা ছোটো এফ আছে, সেই কারণে আমি এখানে বড় এফ দিচ্ছি। দুইটাই যদি ছোটো এফ দিই তাহলে দেখতে একটু খারাপ দেখা যায়, বেমানান দেখা যায়, সেই কারণে এখানে বড় এফটা দেওয়া হয়েছে। তো এই জিনিসটা কীভাবে লিখতে পারলাম? কারণ আমরা অব্যক্ত সমীকরণের ফিগারটা কী জানি, x, y ইকুয়াল টু 0, ফাংশন অফ x, y ইকুয়াল টু 0। তার মানে এটার এক পাশেও 0 আছে, এটার এক পাশে 0 আছে, তাহলে আমরা লিখতে পারি এইটা সমান সমান এইটা। তো আমার এখন কাজ হচ্ছে এই সমীকরণটাকে এই সমীকরণ থেকে আমরা fx এর মান বের করব। fx মানে হচ্ছে এই সমীকরণটাকে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন। যদি এটাকে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে 2x। এটা যেহেতু একটা অব্যক্ত সমীকরণ ধরে করছি, তাহলে ওয়াইটা হলো এখানে ধ্রুবক, তাহলে y এর মান 0। এখানে দেখি এখানে ধ্রুবক যেটা সামনে চলে আসবে, ধ্রুবক হচ্ছে 2g সামনে আসলো, এবং এক্সকে আমরা ডিফারেন্সিয়েশন করছি এক্স এর সাপেক্ষে, তখন কি হবে এটা 1। তো 1 লেখা যেই কথা, না লেখাও সেই একই কথা, প্লাস এইখানে দেখি এখানে কি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এক্সের বংশ যেহেতু নাই, তার মানে এটা হলো ধ্রুবক 0। সি তো একটা ধ্রুবক, এটাও হচ্ছে 0। তাহলে
এই লাইনটাকে আমরা এইভাবে লিখতে পারি প্লাস 2g, 2x প্লাস 2g। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই আগে, এই যে আমরা সমীকরণটা দেখতেছি সাধারণ বৃত্তের সমীকরণ, এখানে কে কে ধ্রুবক? এখানে কিন্তু তিনটা জিনিস ধ্রুবক, একটা হচ্ছে জি ধ্রুবক, একটা এফ ধ্রুবক, একটা হলো সি ধ্রুবক। এখন প্রশ্ন করবেন যে কেন এরা ধ্রুবক হইল? কারণ যদি আমরা যে কোনো সাধারণ বৃত্তের সমীকরণ দেখি তাহলে আমরা দেখতে পারবো জি এফ সি এদের মান হচ্ছে ফিক্সড। ওই বৃত্তের সমীকরণের জন্য ওদের মান ফিক্সড। কীভাবে ফিক্সড? যদি একটা সমীকরণ নিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8x প্লাস 6y প্লাস 10, এটা হচ্ছে একটা এই সমীকরণের মতন সাধারণ বৃত্তের সমীকরণ। তো এই সমীকরণে যদি আমরা তাকাই, এখানে দেখতেছি এক্স স্কোয়ার, কিন্তু এই সমীকরণের সাথে তুলনা করি, এক্স স্কোয়ার ঠিক আছে, ওয়াই স্কোয়ার ঠিক আছে, প্লাস এখানে হচ্ছে 2gx, 2 লিখলাম, এক্স যেটা আছে ওইটা লিখলাম, তাহলে কত লিখলে মিল হচ্ছে আমার? 4 লিখলে আমার 8x হয়। ওই পাশেও দেখতেছি কত লিখলে, এখানে যেহেতু সূত্রের 2 এবং ওয়াই মাঝখানে কত লিখলে মিল হয়, মানে 6টা মিল হইতেছে 3 লিখলে প্লাস 10। তো এখানে তাকাই, এই সমীকরণের জন্যে আমার কোন কোন মানগুলো ফিক্সড? এখানে আমি দেখতে পেলাম 4, 3 এবং 10। এখানে কার থাকার কথা ছিল? এটা হচ্ছে জি এর মান, এটা হচ্ছে এফ এর মান, এটা হচ্ছে সি এর মান। তো আমরা তাকাইলে দেখতে পাচ্ছি কি জি এর মান একটা সংখ্যা, এফ এর মানও একটা নির্দিষ্ট সংখ্যা এবং সি এর মানও একটা নির্দিষ্ট সংখ্যা। মানে যে কোনো আমরা যদি যে কোনো বৃত্তের সাধারণ সমীকরণের দিকে তাকাই, এরকম একটা সমীকরণের দিকে, তখন এই জি এফ সি এদের মান হচ্ছে ফিক্সড, এদের মান কখনো পরিবর্তন হবে না ওই সমীকরণের জন্য। কিন্তু আমরা কিন্তু চাইলে এই চলক যেগুলো আছে এক্স আর ওয়াই, এখানে এক্স আর ওয়াই হচ্ছে চলক, এদের মানগুলো আমি চাইলে পরিবর্তন করতে পারি। কিন্তু এই সমীকরণের জন্য, এই যে সমীকরণটা, এই সমীকরণের জন্য আমার জি এর মান ফিক্সড, এফ এর মান ফিক্সড, সি এর মান ফিক্সড। আবার কার তাহলে মান ফিক্সড না? মানে এই এক্স আর ওয়াইকে আমরা চাইলে পরিবর্তন করতে পারি, কিন্তু জি এফ সি এদের মান আমরা পরিবর্তন করতে পারবো না, কারণ এদের মান হলো একটা নির্দিষ্ট সংখ্যা, মানে ধ্রুবক। তাহলে আমরা বুঝতে পারলাম কে কে ধ্রুবক। এখানে ধ্রুবক হচ্ছে জি এফ সি, এরা হচ্ছে ধ্রুবক। আচ্ছা, এখন আমরা এফ ডবল এক্স বার করবো। এফ ডবল এক্সের তার মানে এই সমীকরণটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এফ ডবল এক্স পেয়ে যাচ্ছি। তাহলে এই সমীকরণকে ডিফারেন্সিয়েশন করি, 2টা বাইরে থাকলো এবং এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় 1 প্লাস এইটা, এখানে যেহেতু এক্স নাই তার মানে এটা 0, তার মানে আমার এফ ডবল এক্সের মান কত বের হইলো? 2। তাহলে এফ ওয়াইয়ের মান কত? এখান থেকে আমরা পাবো হচ্ছে, এটা তো 0 যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করছি, ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এফ ওয়াই পাবো একবার ডিফারেন্সিয়েশন করলে। তাহলে এখানে ওয়াই নাই তার মানে 0, এখানে যদি আমরা তাকাই ওয়াই আছে তাহলে আমরা পাওয়ারটা সামনে আসলো এবং পাওয়ার থেকে 1 বিয়োগ গেল, প্লাস এখানে তো ওয়াই নাই তার মানে এটা 0, এটা হলো ধ্রুবক, প্লাস এখানে যদি তাকাই 2f, এটা হচ্ছে ধ্রুবক সামনে আসলো এবং ওয়াইটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে পাই হচ্ছে 1, ওয়াইকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে পাই হচ্ছে 1 এবং সি হলো একটা ধ্রুবক, এই কারণে 0। তো এটাকে আমরা লিখতে পারি কী আকারে? 2y প্লাস 2f, এভাবে লিখতে পারি। তাহলে এই সমীকরণটাকে যদি আমি আবার ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এফ ডবল আই পেয়ে যাইতেছি। এটাকে ডিফারেন্সিয়েশন করলে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হলো 2। এখন এফ এক্স ওয়াই, তার মানে এই সমীকরণটাকে একবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করে যেই রেজাল্টটা বের হয় ওই রেজাল্টটাকে আবার ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তো একবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এইটা বের হয়, এটাকে এখন আমরা কী করবো? ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। এখানে কোনো ওয়াই আছে? নাই, তার মানে এটা 0, প্লাস ওইখানে কোনো ওয়াই আছে? এইখানে নাই, এটাও 0, তার মানে এফ এক্স ওয়াইয়ের মান কত হচ্ছে? এফ এক্স ওয়াইয়ের মান হইতেছিল 0। তাইলে আমি কি পাইলাম? এফ এক্স, এফ ডবল এক্স, এফ ওয়াই, এফ ডবল ওয়াই এবং এফ এক্স ওয়াই, এই মানগুলো পাইলাম এই সাধারণ বৃত্তের সমীকরণ থেকে। এখন এই মানগুলা যদি আমি এখানে বসায় দিই তাহলে আমি কি পাইতেছি? তাহলে মানে সাধারণ বৃত্তের মানে এই সমীকরণটার আর কি বক্রতার ব্যাসার্ধটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে বক্রতার ব্যাসার্ধ যেটা পাবো এইটা এখানে বসায় দিয়ে দেখবো তখন কি বক্রতার ব্যাসার্ধ ধ্রুবক হয় নাকি। যদি ধ্রুবক হয় তাহলে কি হবে? বৃত্তের যে কোনো বিন্দুতে বক্রতা তখন ধ্রুবক হয়ে যাইতেছে। এখন আমরা একটু খেয়াল করি, আমরা লিখছি হচ্ছে অব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল টু, এই সূত্রটা লিখছি। সূত্রটা লেখার পরে যেই মানগুলো আমরা একটু আগে বার করলাম ওই মানগুলো একটু সাইডে লিখে রাখছি কারণ জায়গা স্বল্পতার কারণে। তো দেখুন আমরা ওই মানগুলো এখন কি করব, ওই মানগুলো হচ্ছে আমরা এই যে এইখানে প্রয়োগ করার চেষ্টা করব, প্রয়োগ করে আমরা বক্রতার ব্যাসার্ধ যেটা এটা বার করে নিয়ে আসব। দেখি
তো এখানে বলছে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিই এফ এক্স স্কোয়ার, তার মানে এফ এক্সের মান কোনটা? এফ এক্সের মান হচ্ছে 2x প্লাস 2g হোল স্কোয়ার প্লাস এফ এর মান কোনটা? 2y প্লাস 2f স্কোয়ার এবং তার উপর পাওয়ার হচ্ছে 3/2। তো এখানে আমরা বসাই এফ ডবল এক্সের মান হচ্ছে 2 ইন্টু এফ ওয়াইয়ের মান হচ্ছে 2y প্লাস 2f স্কোয়ার মাইনাস 2fxy। ও আচ্ছা, এফ এক্সের মান যেহেতু 0, তার মানে এটা কি করবে? এটা হচ্ছে এখানে একটু সূত্র ভুল হয়ে গেছে, এখানে প্লাস হবে। তো এখানে আমি যদি এফ এক্সের মানটা বসাইলে কী হবে? টোটাল যেটা এটা হচ্ছে শূন্য হয়ে যাবে, কারণ এফ এক্স ওয়াই যেটা সেটা হচ্ছে এদের সাথে গুণাকারে আছে, তাহলে এই মানটা শূন্য হয়ে যাইতেছে, কারণ এফ এক্সের মান যেহেতু শূন্য, তো শূন্য লেখার কোনো প্রয়োজন নাই। প্লাস এইটা লিখি আমরা, এখানে এফ ডবল এর মান কত? এফ ডবল এর মান হচ্ছে 2 ইন্টু এফ এক্সের মান হচ্ছে 2x প্লাস 2g হোল স্কোয়ার। তো এখন আমরা জাস্ট কী করবো? এদের তো আর কিছু করা যাইতেছে না স্কোয়ার ছাড়া, মানে a প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা আমরা প্রয়োগ করি এখানে। তো সূত্রটা আমরা প্রয়োগ করি, সূত্র একবারই আমরা লেখার চেষ্টা করি। কত হয়? 4x স্কোয়ার এবং 2 2 4 8 8gx প্লাস 4g স্কোয়ার, আমি কিন্তু সূত্র একবারে লিখতেছি, প্লাস 4y স্কোয়ার, মানে এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ হইতেছে, প্লাস 8fy প্লাস 4f স্কোয়ার পাওয়ার হচ্ছে 3/2। এবং নিচে কত হয় দেখি? আচ্ছা, নিচেও আমরা কি করব? স্কোয়ার করব এবং সাথে সাথে 2 দ্বারা গুণ করে দেব। তাইলে 2 দ্বারা গুণ করলে কত হয় দেখি একটু। এখানে একবারই লিখতেছি, একবার একটা ব্র্যাকেট দিই, তাহলে 8y স্কোয়ার প্লাস 16fy প্লাস 8f স্কোয়ার, আর এটা প্লাস করতেছি আমরা। এখানে কিন্তু একটা কাজ করছি যে স্কোয়ার করতেছি, সাথে সাথে 2 দ্বারা গুণ করতেছি এবং এটার সাথে যোগও করে দিতেছি। তাহলে 4, মানে একসাথে অনেকগুলো কাজ করছি আর কি। 4x স্কোয়ার না, এটা হবে 8x স্কোয়ার প্লাস 16gx প্লাস 8g স্কোয়ার। ওকে, তো দেখা যাক কী করা যায় এরপরে এটাকে। আচ্ছা, এখানে চাইলে কিন্তু আমরা উপর থেকে কমন নিতে পারি, কি কমন নিতে পারি? 4কে আমরা কমন নিতে পারি উপর থেকে। আচ্ছা, একবারে না করে দিই, ভেঙে করি আমরা। 4কে কমন নিই আগে। 4কে কমন নিলে কি থাকতেছে? এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস জি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস f স্কোয়ার পাওয়ার হচ্ছে 3/2। এই নিচের থেকে আমরা কি কমন নিতে পারি? নিচের দিকে তাকালে আমরা দেখতে পারতেছি 8 কমন নেওয়া যায়। 8 কমন নিলাম। 8 কমন নিলে কি থাকতেছে? ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস f স্কোয়ার, যেহেতু 8 কমন নিছি, প্লাস এখানে থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস জি স্কোয়ার। তাহলে 8 কমন নিলে আমার থাকে হচ্ছে এইটা, এবং উপর থেকে আমরা করলাম হচ্ছে 4 কমন নিলাম। তো এরপরে আমাকে এখানে কি করা যায় তারপরে দেখি। আচ্ছা, পাওয়ার যেটা আছে, পাওয়ারটা আমরা, এই পাওয়ারটা তো 4 এর উপরেও আছে, এই পাওয়ারটা এর উপরেও আছে, তাহলে এই পাওয়ারটা আগে 4 এর উপর দিয়ে দিই। এই পাওয়ারটা আমরা প্রথমে 4 এর উপর দিব। তো এই লাইনগুলো আমার দরকার নাই, এই কারণে মুছে ফেলছি। আচ্ছা, প্রথমে যদি এই পাওয়ারটা 4 এর উপর যায়, 4 এর উপর গেলে কত হয় দেখি। 4 এর উপর যদি আমরা 3/2 দিই, আমরা একটা দেখছিলাম হচ্ছে এক্সের উপর যদি 3/2 লিখি, তাহলে আমরা কি লিখতে পারি? x√x, তাই না? এটাকেও লিখতে পারি 4√4 এভাবে। তার মানে 4, এটাকে রুট করলে কত হয়?
4কে রুট করলে কত হয় 2, তার মানে লেখা যায় হচ্ছে 8। তাহলে এটার উপর যখন পাওয়ার 3/2 চলে যাচ্ছে, মানে এই পাওয়ারটা 4-এর উপর যেহেতু যাবে, তাহলে কত হয়, একবারে আমরা 8 লিখে দিলাম, 8। তারপরে এই পাওয়ারটা তো এর উপরে আসবে, তার আগে আমরা একটু সাজিয়ে লিখি। প্রথমে x² লিখলাম, তারপরে লিখবো y², সাজিয়ে লিখতেছি জাস্ট বোঝার জন্যে। তারপরে কি লেখা যায়, প্লাস 2gx প্লাস 2fy, আর কি থাকতেছে g² আর f² প্লাস g² প্লাস f², এটার পাওয়ার হচ্ছে 3/2। তো নিচের লাইনে দিয়ে কী করা যায়, আচ্ছা নিচের লাইন যেইভাবে আছে ওইভাবে লিখবো, কিন্তু একটু সাজিয়ে লিখবো এটার মতন করে। তাহলে x² লিখলাম আগে, x² গেল, তারপর লিখবো y² প্লাস y² প্লাস 2gx 2fy, 2gx প্লাস 2fy, আর কি দেখতেছে g² আর f² প্লাস g² প্লাস f²। তো এখন দেখি কী করা যায়, 8 আর 8 কাটা। তো এই সম্পূর্ণটা আর এইটা, এই দুইটাই কিন্তু একদম সেম, কিন্তু পাওয়ারগুলো জাস্ট ভিন্ন। এই টোটালটাকে আমরা জাস্ট অঙ্কটা করার সুবিধার্থে এই টোটাল জিনিসটা এটাকে x ধরি। তাহলে জিনিসটা এইভাবে হইতেছে, এক্সের পাওয়ার যদি 3/2 হয় এবং নিচে একটা x থাকলো, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, পাওয়ার মানে সংখ্যা যদি 1 থাকে তখন কী হয়, পাওয়ারগুলো বিয়োগ হয়, যদি ভাগাকারে থাকে মানে বেস একে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হবে। 3/2 -1, কারণ এর উপর পাওয়ার হচ্ছে -1, তাহলে কত হয়, এক্সের পাওয়ার হচ্ছে 2 মানে হাফ, এক্সের পাওয়ার হচ্ছে হাফ, তার মানে আমরা লিখতে পারি রুট এক্স লিখতে পারি। এটাকেও এক্স ধরলাম, এটাকেও এক্স ধরলাম, এই এক্সের উপর পাওয়ার হচ্ছে 3/2, এই এক্সের পাওয়ার হচ্ছে 1, তাহলে লিখলে আমরা এইভাবে লিখতে পারি রুট এত। তাহলে আমরা এটাকে ডাইরেক্ট লিখি, একদম ডাইরেক্ট লিখে ফেলাই, ডাইরেক্ট রুট এত। এই জিনিসটা হচ্ছে এক্স, আমরা ধরছি এটাকে এক্স, তার মানে এক্সের বদলে এটা লিখে দিতেছি, x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস g² প্লাস f²। ওকে, তো আমরা কিন্তু এই যে বৃত্তের এই সমীকরণটা দেখছি প্রথমেই, সাধারণ বৃত্তের সমীকরণ যেটা x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। তাইলে আমরা জাস্ট একই লিখবো, সব কিছুই এক, যেহেতু এটার সাথে মিলানোর চেষ্টা করতেছি, x² y² 2gx প্লাস 2fy, কিন্তু এই প্লাস সিটা ওই পাশে নিয়ে রাখবো, মানে -c। কারণ কি, কারণ আমরা এইটুকের বদলে আমরা এই মানটা শুধুমাত্র বসায় দেব। তাহলে এইখান থেকে আমরা পাইলাম হচ্ছে এই মানটা কত, এটা হচ্ছে -c, তাহলে আমরা এখানে বসায় দিতেছি। আমরা প্লাসগুলো আগে লিখি, g² যেহেতু প্লাস f² প্লাস, এগুলো আগে লিখলে মানে দেখতে সুন্দর লাগে, তাহলে -c। তো এইটা আমার কার মান বাড়াইলো, এটা হলো আমার রো এর মান বাড়াইলো, সেই কাঙ্ক্ষিত রো মানে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। তারপরে লিখব হচ্ছে সুতরাং বক্রতা কাপ্পা = 1/ρ। তাহলে রো এর মান আমরা কত পাইছি, এই জিনিসটা g² প্লাস f² - c, আমরা পাশে লিখে দিতে পারি GFC, এটা হচ্ছে কি ধ্রুবক, কারণ আমরা একটু আগে সেটা দেখছি যে GFC হলো ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি তাহলে 1 দ্বারা যদি আমি ধ্রুবককে ভাগ করি তাহলে ধ্রুবকই হবে, কারণ আমরা অসংজ্ঞায়িত যে জিনিসটা মানে ইনফিনিটিভকে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে সেটা ইনফিনিটিভ হয়, ওইরকম 1 দ্বারা ধ্রুবককে ভাগ করলে কী হবে, ধ্রুবকই হবে। তাইলে আমরা ডাইরেক্ট লিখতে পারি এটা হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা আলটিমেটলি কী পাইলাম, বক্রতা কাপ্পা = কত, ধ্রুবক। তাহলে আমরা যেহেতু যে সমীকরণটা নিয়েছিলাম ওটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ, ওই সমীকরণ থেকে আমরা এই হচ্ছে বক্রতার ব্যাসার্ধ বার করলাম। তারপরে বক্রতার ব্যাসার্ধ যে জিনিসটা বার করার পরে আমরা দেখতে পারলাম ওইটা বক্রতার যে সূত্র, এখানে যদি আমরা রো এর মানটা বসানোর পরে দেখতে পারলাম ওই জিনিসটা আমার ধ্রুবক আসে। তাহলে আমরা প্রথম যে অংশটা এইটা আমরা প্রমাণ করতে পারলাম। তো দ্বিতীয় যে অংশটা আছে এখানে আরও দেখাইতে বলতেছে যে এ যদি আমার ব্যাসার্ধ হয়,
এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বক্রতা হচ্ছে 1/a। ভাই আমরা তো এমনিতেই বুঝতে পারতেছি এই জিনিসটা, এটা যদি আমরা বক্রতার ব্যাসার্ধ মানে রো এর মান যদি এ হয়, বক্রতার ব্যাসার্ধ তো হচ্ছে আমাদের হচ্ছে রো, তাহলে রো এর মান বলছে এখানে কত এ, এ যদি রো এর মান হয় তাহলে তো বক্রতা তো আমার 1/a হবে, তাই না? তো এই জিনিসটা এইভাবে আমরা না বলে এই জিনিসটা তো আমরা নিজেরা বুঝলাম, এই জিনিসটা আমরা ম্যাথমেটিক্যালি কীভাবে খাতায় লিখব সেটা আমরা এখন লিখছি। দ্বিতীয় যে অংশটা সেই অংশটার জন্য আমরা লিখতেছি দ্বিতীয় অংশ এই কথাটা লিখব। দ্বিতীয় অংশ লেখার পরে প্রথমে লিখব হচ্ছে আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ এটা হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয়। বৃত্তের ব্যাসার্ধ এ ইকুয়াল টু হচ্ছে g² প্লাস f² মাইনাস সি। তো আমি কেন এটা দেখে এ এর মান বসাইলাম, এইটা হচ্ছে আমাদের মুখস্থ একটা মান, যেটা কিনা আমরা ইন্টারমিডিয়েট এই যে আমাদের হচ্ছে যাদের হায়ার ম্যাথ যাদের আছে তারা হচ্ছে আমরা এই টাইপের অঙ্কগুলো করছি, যে বৃত্তের ব্যাসার্ধ এ হচ্ছে এইটা, এর সূত্র এটা। তো এটা আমরা না জানলেও সমস্যা নেই, আমরা এখান থেকে ডাইরেক্ট কপি মানে দিতে পারবো, সেটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। তো এখন তারপরে লিখবো আমরা জানি বা সুতরাং, আমরা জানি যেহেতু লিখছি, তাহলে সুতরাং বক্রতা, বৃত্তের বক্রতা কাপ্পা ইকুয়াল টু কত 1/ρ। তো 1/ρ, রো এর মান আমরা কিন্তু পাইছিলাম হচ্ছে এইটা, রো এর মান বসাই দিই g² প্লাস f² মাইনাস c² মানে সি। তো এই মানটা হচ্ছে রো এর মান, কিন্তু বৃত্তের ব্যাসার্ধ যেটা আছে এইটা থেকে আমরা জানি হচ্ছে এই মানটা সমান হচ্ছে এ, তাহলে এটার বদলে আমি কি লিখতে পারি 1/a। তাহলে আমি সহজেই দ্বিতীয় অংশটা প্রমাণ করতে পারলাম। তো এতদিন আমরা বক্রতা অধ্যায় নিয়ে অনেকগুলি সমস্যা দেখলাম, তো আজকে এই সমস্যাটা সলভ করার মাধ্যমে আমরা এই বক্রতা অধ্যায়টা শেষ করতে পারলাম। এবং বক্রতা অধ্যায়ের এই যে প্রবলেমটা আছে এটা একটু ইম্পর্টেন্ট, এবং বক্রতা অধ্যায়ে যেই টাইপের কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে, মানে যেই ধরনের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, পরীক্ষায় এর বাইরে আসার সম্ভাবনা নাই বললেই চলে। তো আজকে থেকেই বক্রতার অধ্যায়টা শেষ হয়ে গেল, এবং এই অধ্যায়ের থিওরিক্যাল কিছু উপপাদ্য বা এগুলো থিওরি যেগুলো আছে ওগুলো আমরা মানে প্রত্যেকটা অধ্যায়ের ম্যাথ সলভ করার পরে ওগুলো নিয়ে আলোচনা করব। তো এই আগামীকাল থেকে আমরা হচ্ছে আলোচনা করব অধ্যায় 2 এর সি, এই অধ্যায়টা নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকি, আল্লাহ হাফেজ।